অজিত তার রহিমা বেগমের ঘরে ঢুকেই যেন মনে মনে কাউকে খুঁজছিলেন। কাকে খুঁজছিলেন না বলে বললেন, কংগ্রাচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। রহিমা বেগম বলল, দাদা কি যে বলেন, এই সফলতার কৃতিত্ব তো আপনার। আপনার কারণেই তো আজ এই পর্যন্ত আসা। আরে কি যে বলো তুমি, এভাবে বললে লজ্জা পাই। আসলে আমাদের মাথার উপরে আছেন মহামান্য অধীশ্বর, সবই তার কৃপা। অজিতদা ফ্রেশ হয়ে জলখাবার খাচ্ছেন আর রহিমা বেগমের পরবর্তী কর্মসূচি বুঝিয়ে বলছেন। পরিকল্পনা শুনে রহিমা বেগম খুব উত্তেজিত। সে বুঝতে পারছে এবারের অপারেশন সফল হলে তার রাস্তা আজীবনের জন্য পরিষ্কার। রহিমা পারে তো খুশিতে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তা তো আর সম্ভব নয়। চিৎকার না দিয়ে সে অজিতদাকে বলে, দাদা আপনি তাহলে এবার বিশ্রাম করুন। আপনার দেবী একটু পরেই আপনার পুজো নেবার জন্য হাজির হবে। অজিতদা বড্ড বেড়ে বলেছ বলে হো হো করে হাসতে হাসতে তার উদ্দেশ্যে সাজানো কক্ষে চলে গেলেন। রহিমা মনীষাকে ডেকে বললেন, আজ দাদার ঘরে গোলাপি নাইটিটা পরে যা। মনীষা গোলাপি নাইটি পরে অজিতদার কক্ষে প্রবেশ করল। অজিতদা আগের বারের মতোই একটি পত্রিকায় চোখ বুলাচ্ছেন, সেই পত্রিকা যার অক্ষরগুলি বাংলাতে নয়। অজিতদা মনীষাকে দেখে হেসে বললেন, কেমন আছো টুক্কু সোনা? জি ভালো, আপনি ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। আহা, দাঁড়িয়ে কেন, বসো বসো, আমার কলিজায় এসে বসো। মনীষা খাটের কাছে যে চেয়ারটি সেখানে জড়সড় হয়ে বসল। আরে আমার টুক্কু সোনা, লজ্জা পাচ্ছ নাকি? ওখানে কেন, খাটে এসে বসো। মনীষা খাটে এসে বসল। মনীষা আজ একটু অপ্রস্তুত। 2 দিন হলো তার মাসিক চলছে। এই অবস্থায় সে মেন্টালি ইজি নয়, কিন্তু তার যে কোনো বিকল্প নেই। সে হলো কৃতদাসের চেয়েও অধিক কৃতদাস। তার শরীরের উপর তার কোনো অধিকার নেই, সব অধিকার রহিমা বেগম যাকে দিবেন তার। অজিতদা মনীষার দক্ষিণ হাতটা আলতো করে ধরে গালে ছুঁয়ে বলে, আহ কি আগুন, কি যে মাতাল মাতাল লাগে টুকু আমার। অজিতদা এসব নকল কাব্যমার্কা কথা বলতে বলতে মনীষাকে অনাবৃত করতে করতে মনীষার কেন্দ্রবিন্দুতে আবিষ্কার করে ফেলে থোক থোক রক্ত। মনীষা আশা করেছিল রক্ত দেখে অজিতবাবু থেমে যাবেন, কিন্তু না। মনীষার মনে হলো রক্ত দেখে বরং অজিতবাবু দ্বিগুণ উল্লসিত। তার ঠোঁটে যে হাসি ফুটে উঠেছে, সেই হাসি মনীষার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম কুৎসিত দৃশ্য বলে মনে হলো অজিতবাবু বুঝি অনন্তকাল ধরে হেসেই চলেছেন, অশ্লীলতম হাসি। বাইরের দিন পর অতসীর ডাক পড়ে এন রায়ের অফিসে। আতসী সাধারণত সাজগোজে খুব একটা অভ্যস্ত নয়, কিন্তু আজ বের হবার সময় মা বললেন একটু ভালো করে গুছিয়ে বেরোতে। আতসী মায়ের অনুরোধেই সেজেগুজে বেরিয়েছে। সামান্য সাজেই আতসীকে দেখতে বেশ লাগছে, এবং আতসী একটু অবাক হলো যখন এন রায় বললেন, বাহ, তুমি তো খুব সুন্দর। আতসী কিছুই না বলে শুধু থ্যাঙ্কস বলে মাথা নিচু করেছিল। আজ আতসীকে সত্যি সত্যি কাজ দেয়া হবে। আতসী ছাত্রী হিসেবে খুব মেধাবী। সে সিএসসি স্নাতক শেষ করেছে। বরাবরই তার পরীক্ষার ফলাফল ভালো। সেই বালিকাবেলা থেকেই তার বিষয়ে প্রয়োজনীয় সব তথ্যই এন রায়ের কাছে দেয়া হয়েছে। এন রায় যেমনটি চেয়েছিলেন, আতসী আসলেই তেমন একজন।
আজ আতসীর খিদে নেই, কিন্তু আজ এন রায় আতসীকে বেশ কয়েকবার খেতে অনুরোধ করেছেন। আরে, তুমি তো কিছুই খাচ্ছ না, এইটা একটু নাও। আতসী এইটা নেবার পর এন রায় আবার বলছেন, ওইটা একটু নাও। এইভাবে প্রায় সব আইটেম আতসীকে চেখে দেখতে হলো। প্রতিটি খাবারই খুব সুস্বাদু, তবে পেটে খিদে থাকলে আরও বেশি সুস্বাদু লাগত। এন রায় লক্ষ্য করলেন আতসী কথা বলার সময় কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আতসী কি ওর বাচ্চাটা নিয়ে চিন্তিত? আতসীকে বলা হয়েছে তাকে এই ফার্মে কী কাজে দেয়া হবে তা যেন কেউ কখনো জানতে না পারে। জানতে পারলে তার বাচ্চাটাকে নাই করে দেয়া হবে। আতসী যদি কাউকে কিছু না বলে তাহলে তো চিন্তার কিছু নেই। তবুও আতসী চিন্তিত কেন? আতসীর চিন্তা চেহারা এন রায়কে চিন্তিত করে দিচ্ছে। চিন্তা ঝেড়ে ফেলবার জন্য এন রায় ঘটঘট করে এক গ্লাস রঙিন জল গলাধকরণ করে বললেন, আতসী, তোমাকে একটা কথা বলি। জি, নিশ্চয়ই স্যার। তোমাকে আমার পছন্দ হয়েছে কেন জানো? মানে, কাজের জন্য কেন পছন্দ হয়েছে সেটাই বলতে চাইছি। জি, আমি বুঝতে পেরেছি স্যার, আপনি বলুন। পছন্দ হয়েছে কারণ তুমি খুব সাদামাটাভাবে থাকো। মানে, তুমি সাজটাজো কম, যদিও আজ তুমি সেজে এসেছো, এবং আমি প্রথম দিনই বুঝতে পেরেছি তুমি সাজগোজ পছন্দ করো না। এন রায় এসব বলছেন আতসীর অন্যমনস্কতা দূর করার জন্য, কিন্তু মিস্টার এন রায় ব্যর্থ। আতসী এখনও অন্যমনস্ক। অন্যমনস্কতা নিয়েই আতসী বলল, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। আমি যদি সাজগোজ করা রকমের মেয়ে হতাম তাহলে কি আমি কাজটা পেতাম না? পেতে। সাজগোজের সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। তোমার সিম্পল লুকিংয়ের জন্য আমার তোমাকে পছন্দ হয়েছে, আর কাজের জন্য পছন্দ হয়েছে তোমার মেধাবী ফলাফল আর দু একটা বিষয়ে যা তোমাকে জানানোর নিয়ম নেই। আমি কি আজ কাজের বিষয়ে কোনো আইডিয়া পেতে পারি? পারো তো বটেই, কিন্তু আতসী যেন আটকে উঠে। কিন্তু কি? এন রায় আতসীর মনের অবস্থা বুঝতে পেরে বলেন, তুমি কি ভয় পাচ্ছ? জি, কিছুটা পাচ্ছি। ভয়ের কিছু নেই, কিন্তুটা হলো, আমরা তোমাকে আপাতত একটা প্রজেক্ট দেব। এই প্রজেক্টটি শেষ হলে আমাদের এখানে তোমার কাজও শেষ হয়ে যাবে। তবে তোমাকে আমরা ভবিষ্যতে প্রয়োজন হলে আবার ডাকব। কিন্তু স্যার, আমার যে একটা নিয়মিত কাজ দরকার। আমাদের এখানে নিয়মিত কাজের কোনো ব্যবস্থা নেই। এখানে অধিকাংশ লোকই অনিয়মিত। এমনকি আমি নিজেও জানি না যে আমিও নিয়মিত কিনা। তবে একটা সুবিধা হলো, তোমাকে যা পে করা হবে তা তোমার ধারণার বাইরে। সেই টাকা দিয়ে তুমি দীর্ঘ সময় অনায়াসে ভালোভাবে চালিয়ে নিতে পারবে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। এখন প্রশ্ন হলো, তুমি কি আমাদের শর্তে রাজি? আতসী এক মুহূর্ত না ভেবে বলল, জি স্যার, আমি রাজি। আতসীর চোখ খুশিতে চকচক করছে। এন রায় সেই চকচকে চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, এই মেয়ে যদি জানতো তাকে দিয়ে কি মর্মান্তিক কাজ করিয়ে নেওয়া হবে, তাহলে তার চোখে কি এরকম চকচক হতো? এন রায় মনে মনে উচ্চারণ করল, চকচক করলেই শোনা হয় না, আর হো হো করে হেসে উঠল। আতসী সেই হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু এন রায়ের সেই অদ্ভুত অকারণ হাসির কোনো মানে খুঁজে পেল না। সব হাসির হয়তো মানে হয় না, আর সেই কারণেই এন রায় নিজেই তার অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেল না। মানে খুঁজে না পেয়ে এন রায় পুনরায় হেসে উঠল, হো 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 হো, যেন একটা মজার খেলা।
আতসী অপ্রস্তুত হয়ে, স্যার আমি তাহলে আসি বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। এন রায় তখনও হেসেই চলেছে। হো 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 হো। সুধীন্দা রাজুকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছে। রাজু কলেজ থেকে সোজা চলে এলো সুধীন্দার দোকানে। সুধীন্দা সিগারেটে টান দিয়ে বললেন, ধীরে ধীরে লাইনঘাট ক্লিয়ার হচ্ছে, আর কয়েকটা কাজ করলেই আমরা আশা করি খুব ভালো ফিডব্যাক পাব। রাজু ক্লিয়ার নয় যে কোন ধরনের ফিডব্যাক তারা পাবে। রাজু এমনকি সুধীন্দাকে প্রশ্নও করে না যে সুধীন্দার আলটিমেট গোলটা আসলে কি। তবে রাজু ধারণা করে নেয় যে সুধীন্দা দেশের বাইরে কোনো একটা বিষয়ে বিশেষ রকমের কোনো সম্পর্ক করতে চাইছেন। রাজু দাদাকে প্রশ্ন না করে বিষয়গুলো আবিষ্কার করে নিতে চাইছে, কারণ দাদাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। দাদা নির্দিষ্ট সময়ের আগে কোনো উত্তর দেবেন না, কিংবা কখনোই উত্তর দেবেন না। তবে রাজু দীর্ঘ ধৈর্য নিয়ে অপেক্ষা করে চলেছে সেই উত্তরের উদ্দেশ্যে। দাদা বললেন, তোমার অপারেশন কবে? রাজু বলল, টাকা ম্যানেজ হলেই করে ফেলব। কীরকম ম্যানেজ হয়েছে? এখনও তেমন কিছু পরিমাণ নয়। দাদা সিগারেটে টান দিলেন। রাজু ভাবছে যে জরুরি কাজে দাদা রাজুকে ডেকেছে, সেই জরুরি কাজটার কথা কিন্তু দাদা রাজুকে এখনও বলেনি। মাসখানেক হলো রাজুর গল ব্লাডারে পাথর ধরা পড়েছে। ডাক্তার অপারেশন করতে বলেছেন। এসব নিয়ে রাজুকে বেশ ঝামেলার মধ্যেই দিন কাটাতে হচ্ছে। তবুও দাদা ডাকা মাত্রই রাজু ছুটে এসেছে। এই আশা শুধু সাহিত্যকে ভালোবাসে বলেই আসতে পারা, আশা হয়ে ওঠা। দাদা কিছুই বলছে না বলে রাজু বলল, দাদা আজ তাহলে উঠি। দাদা তবুও কিছু বলছে না। আরেকটা সিগারেট ধরিয়ে বলল, চা খাবে? রাজু নির্লিতভাবে উত্তর দিল, খাওয়া যায়। চা আনা হলো। রাজু চায়ে চুমুক দিচ্ছে, সাদা সিগারেট ফুঁকছে, সিগারেটে ধোঁয়া উঠছে। দাদার মোবাইল বেজে উঠল। রাজু লক্ষ্য করল যে ব্যক্তি ফোন করেছে মোবাইলের স্ক্রিনে তার নাম শো করেছে অসীম করঞ্জাই সিক্রেট। দাদা ফোন রিসিভ করে জি দাদা কয়েকবার বলেই রেখে দিল। রাজু ভাবছে, অসীম করঞ্জাইয়ের পাশে সিক্রেট শব্দটির মানে কি? কারো নাম কি সিক্রেট হতে পারে? অমুক সিক্রেট, তমুক সিক্রেট। কিন্তু এসব দাদার ব্যক্তিগত বিষয়, এ নিয়ে কোনো প্রশ্ন করা নিশ্চয়ই শোভন বা স্বাভাবিক নয়। মোবাইলে কথা শেষ করে দাদা বললেন, তোমাকে একটা খবর দেওয়া হয়নি। জি বলেন দাদা। আমি তো এখন অনারারি ডক্টরেট ডিগ্রি দিচ্ছি। রাজু কিছু না বলে চুপচাপ শুনে যায়। দেশের বাইরের একটা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে, ওদের কাছ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রির ব্যবস্থা করেছে। একটা মহিলাকে 3 লাখ টাকা দিয়ে এনে দিয়েছি। তুমি 50,000 দিলেই হবে। সুযোগ সবসময় আসে না, এখন আসছে, এখনই কাজে লাগাতে হবে। বুঝেছ? অনারারি ডক্টরেট ডিগ্রি রাজুর কাছে পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা ব্যাপার বলে মনে হলো, কিন্তু রাজুর কাছে একটু খটকা লাগলো। দাদা একটা প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে দামি একটা ডিগ্রি আনবেন, বিষয়টি মোটেই সাধারণ কিছু নয়। রাজুকে বের করতেই হবে বিষয়টি আসলে কি। শুধু এই কারণেই রাজু বলল, ওকে দাদা, আমি ভেবে জানাবো। গুড,
একটু তাড়াতাড়ি জানিও। দাদা মোবাইল সেট বের করে কাকে যেন ফোন করার জন্য ডিজিট টিপতে টিপতে রাজুর উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, আজ তাহলে আসো। রাজু দোকান থেকে বের হতে হতে শুনতে পেল দাদা মোবাইলে বলছেন, জি দাদা, জি, আপনি জিনিস রেডি করতে থাকেন, আমি এদিকে আমার জিনিস রেডি করছি। রাজুর মনে হলো ফোনের ওই পাশে লোকটা কি সেই অসীম করঞ্জাই সিক্রেট? কিন্তু এই করঞ্জাই মহাশয় সিক্রেট কেন? করঞ্জাই মহাশয়ের স্ক্রিনও কি তবে শো করে সুধীন দত্ত সিক্রেট? আতসীকে যে সফটওয়্যারটা বানাতে হবে তা দিয়ে যে এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হবে সে কথা আতসীর কাছে সঙ্গত কারণেই অজ্ঞাত রয়ে গেল। এন রায় আতসীকে বোঝানোর সুবিধার্থে টেবিলের উপর মাটির একটি লাল ঘোড়া ও একটি সাদা ঘোড়া আর মাটির একটি মানুষ রেখে বললেন, এই তিনটি উপকরণ কেন্দ্র করেই তোমাকে কাজ করতে হবে। তারপর এন রায় আরও কিছু দিক নির্দেশনা দিয়ে আতসীকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিলেন। কাজ বুঝে নিয়ে আতসী চলে গেল। এন রায়কে নিজেকে অনেকটা হালকা লাগছে। সুজয়াকে ডাকলেন। সুজয়া যে মেয়েটিকে পাঠালো তার নাম নারিনা। ওকে ডাকা হয় নাইলা 34, কারণ ওর অন্তর্বাস 34। এন রায়ের কাজকাম জেন্টের মতন নয়। এন রায় নাইলাকে নিয়ে চলে গেল সমুদ্র সৈকতে। যে হোটেলে উঠল হোটেলটির নাম বিচ 34। নাইলার সঙ্গে হোটেলটির নামে মিল পাওয়া যাচ্ছে। হোটেলও রসিক বটে। এন রায় নাইলাকে বলল, হোটেলটা তোমার মতোই উর্বর মনে হচ্ছে, কি বলো নাইলা? নাইলা বলল, হুজুরের মতে অমৎকার। নাইলার কথাটা এন রায়ের পছন্দ হলো। এন রায় হো হো করে হেসে উঠল। হোটেলে একদিন কাটিয়ে নাইলাকে একা চলে আসতে হয়েছিল। নাইলাকে যেভাবে বলা হয়েছিল নাইলা ঠিক সেইভাবেই গভীর রাতে যখন খুব টাল হয়ে আছে এন রায়, তখন এন রায়কে নিয়ে সৈকতে নেমে জলকেলির এক আচ্ছন্ন পর্যায়ে এন রায়ের হাত ছেড়ে দিল। এন রায়ের মস্তিষ্কে তখন পয়জন কাজ করতে শুরু করেছে, যে পয়জন 23 মিনিট পূর্বে হোটেলের কক্ষে নাইলা মিশিয়ে দিয়েছিল এন রায়ের জলের গ্লাসে। এন রায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অথই জলের গর্ভে, গভীরে। এন রায়ের এই অন্তিম দৃশ্যটি দেখবার কোনো ইচ্ছে বা প্রয়োজন নাইলার নেই। বিকিনি পরা অবস্থায় নাইলা হোটেলে এসে ব্যাগ গুছিয়ে তখনই রওনা হয়ে গেল সুজয়ার উদ্দেশ্যে। সুজয়া চেক রেডি করেই রেখেছিল। নাইলা অবাক হলো যখন সে দেখল সুজয়া তাকে একটি নয় 2টি চেক দিয়েছে। কিছু বুঝতে না পেরে নাইলা সুজয়ার দিকে তাকিয়ে রইল। সুজয়া বলল, এটা তোমাকে অ্যাডভান্স করা হলো, নেক্সট প্রজেক্টের জন্য বুকিং দিয়ে রাখা হলো। নাইলা স্মিত হেসে বিদায় নিল। সুজয়া লক্ষ্য করল নাইলার হাসিটাও ওর অন্তর্বাসের মতোই বড্ড সেক্সি।